আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। আমার এক দর্শক একটা কমেন্ট করেছেন। আশা করি এই কমেন্টটা তার গার্লফ্রেন্ড দেখবেন। তিনি লিখছেন, রাজু আহমেদ, ভাই আমি কুয়েত থেকে বলছি, বাড়ি মৌলভীবাজার। আমি আমার গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসি। তাকে কিভাবে পাওয়া যায় বলে দাও। আচ্ছা, আপনি আপনার গার্লফ্রেন্ডকে কিভাবে পাবেন আমি বলে দেব। আশা করি আপনি আমার পরামর্শ ফলো করবেন। আপনি আপনার গার্লফ্রেন্ডকে পাওয়ার জন্য তার পরিবারের কাছে নক করেন এবং বলেন তাকে অনেক ভালোবাসেন, তাকে ভালো রাখবেন। এই পৃথিবীতে তাকে আপনার চেয়ে কেউ বেশি ভালো রাখতে পারবে না। এটা কনফার্ম করবেন যে আপনার মেয়েকে আমার চেয়ে এই পৃথিবীতে কেউ ভালো রাখতে পারবে না। সো আমার কাছে বিয়ে দেন। এই প্রস্তাবটা রাজু হয়ে আপনি আপনার গার্লফ্রেন্ডের পরিবারকে দিয়ে দেন এবং তাকে সম্মানের সাথে গ্রহণ করেন এবং জীবনে যতদিন বেঁচে থাকবেন তাকে ভালোবাসবেন, কষ্ট দেবেন না। যদি পারেন আমার এই ভিডিওটি তাকে পৌঁছে দিবেন। আমি তার উদ্দেশ্যে বলছি, রাজু ভাইয়ের প্রিয় মানুষ, রাজু ভাইয়ের মনের কথা শুনবেন। সে আপনাকে সেই দূর পরবাসে, প্রবাসে, দূর দেশে বসে এখনো ভালোবাসার কথা বলতে চায়। আজকে লাইফটার স্টার্টিং আমি কথাটা বললাম। আশা করি পৌঁছে দেবেন তার কাছে বার্তাটি। দর্শক, আমি চলে যাচ্ছি আন্তর্জাতিক খবরে। আমি কোনো লাভ গুরু নই। আমি আপনাদের কাছে খবরের মানুষ, খবর পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। আজকের সবচেয়ে বড় যে খবরটি সেটি কি জানেন? আমেরিকা এবার নিজেদের মধ্যে ঠুসঠুস শুরু করে দিয়েছে এবং বিনিময়ে তাদের ৭ টা প্রাণ ওপারে চলে গেছে। সেই খবরটা দিব। পাশাপাশি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আসছে। সেটা হলো পাকিস্তান ইরানের সাথে যে বৈঠকটি করছে সেখান থেকে কিছু ভালো রেজাল্ট আসছে এবং বলা হচ্ছে সমঝোতা স্মারকের সময়সীমা ঘনিয়ে আসায় মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র ইরানের আলোচনার জন্য বারবার চাপ দিচ্ছে এবং খুব শীঘ্রই ৬০ দিনের একটা যুদ্ধবিরতি প্রস্তাব সাইন হতে যাচ্ছে। দর্শক, আসেন কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দেই, তারপর সবগুলো খবর একসাথে আপনাদের দেবার চেষ্টা করব। রবিবার সমঝোতা স্মারকের ৬০ দিনের সময়সীমা শেষ হতে চলায়। রবিবার ৬০ দিনের যে সময়সীমা শেষ হচ্ছে সেটাকে কন্টিনিউ করার জন্য পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে আলোচনার টেবিলে আনতে এবং শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করার প্রচেষ্টা প্রতিরোধ করতে কাজ করছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালীর অবরোধ মুক্ত করার মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরান সফর করেছেন। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে পরিস্থিতি ভালো চলছে। জয়েন্ট বেস অ্যান্ড রোজে সাংবাদিকদের তিনি জানান, মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এটি হলো একটি খবর। পাশাপাশি মক্কা চুক্তির যে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ সৌদি, তুরস্ক এবং পাকিস্তানের বাইরে এটি আরো বিস্তৃত হওয়ার সুযোগ রয়েছে বলে এরদোয়ান জানিয়েছেন। রজব তাইয়েফ এরদোয়ান বলেছেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিটি সম্মিলিত প্রতিরোধের নীতির উপর ভিত্তি করে নির্মিত, যার লক্ষ্য হলো এর সদস্য দেশগুলোর মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা গভীরতর করা এবং একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতার অবদান রাখা। রাষ্ট্রপতি এরদোয়ান আরো বলছেন, মক্কা চুক্তিটির রূপরেখা শুধু তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি আঞ্চলিক দেশগুলোকে এই চুক্তির আওতায় আনার ইচ্ছা প্রকাশ করেছেন। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে সাম্প্রতিক সময় সৌদি, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে যে একটি চুক্তি হয়েছে, সামরিক চুক্তি, এক দেশের উপর হামলা হলে আরেক দেশ ঝাঁপিয়ে পড়বে, অনেকটা ন্যাটোর মতো। এরদোয়ান সেটাকে ইঙ্গিত করছেন যে এটি শুধু এই ৩টি দেশের মধ্যে থাকবে না, এটি আরো বৃহৎ পরিসরে আরো আঞ্চলিক রাষ্ট্রগুলোকে নিয়ে গঠিত হতে পারে। প্রকৃতপক্ষে আমাদের এই রূপকল্প ৩টি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা এটিকে আরো প্রসারিত করতে চাই এবং সম্ভব হলে একদিন এই অঞ্চলের সব দেশকে এই কাঠামোর আওতায় আনতে চাই, এটা এরদোয়ান বলছেন। দীর্ঘস্থায়ী আঞ্চলিক স্থিতিশীলতা অর্জনের পথে এটি হবে
অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। অন্যতম প্রধান আরবি সংবাদপত্র আশাক আল আওসাদকে দেয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান এসব কথা বলেছেন। এরদোয়ান বলেছেন, যদিও যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা আঞ্চলিক ঘটনাবলীর জন্য গুরুত্বপূর্ণ, তবে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে কেবল এর প্রতিক্রিয়া হিসেবে দেখা উচিত নয়। তিনি আরো বলেন, এ ধরনের ব্যাখ্যা আমাদের দেশগুলোর নীতি ও উদ্দেশ্যকে সঠিকভাবে বুঝতে ব্যর্থ হবে। এই চুক্তি কোনো দেশের জন্য হুমকি নয়। এরদোয়ান বলছেন, আমাদের অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে এমন সকল ভ্রাতৃপ্রতিম দেশ এতে অংশগ্রহণ করতে পারে। এরদোয়ান বলেন, এই চুক্তির পেছনে একটি ইতিহাস রয়েছে। তিনি অন্যান্য স্বাক্ষরকারী এবং অন্যান্য আঞ্চলিক দেশগুলোর সঙ্গে অনেক দীর্ঘ সময় ধরে চলমান আলোচনার কথা উল্লেখ করেন। অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে নিয়মিত পরামর্শ বজায় রাখার বিষয়ে তার মন্তব্যের কথা উল্লেখ করে এরদোয়ান বলেন, আঙ্কারা এ ব্যাপারে যথাযথভাবে কাজ করে যাচ্ছে। আমরা জানি এই অঞ্চলের সমস্যার সমাধানের প্রচেষ্টার বাইরে থেকে চাপিয়ে দেওয়ার ব্যবস্থাপত্রগুলো কি ধরনের বিপর্যয় ডেকে এনেছে। এই কারণে তুরস্ক সবসময় এমন একটি নীতি অনুসরণ করে আসছে যার লক্ষ্য হলো আঞ্চলিক দেশগুলোর ইচ্ছা ও সম্মিলিত প্রজ্ঞাকে নির্ণয় করে তোলা। তিনি বলেন, এই চুক্তিটি পরিবর্তিত আঞ্চলিক পরিস্থিতির প্রতিক্রিয়ায় একটি কৌশলগত সংকল্পের প্রতিফলন এবং এই ত্রিপাক্ষিক ব্যবস্থাটি দৈনন্দিন ঘটনাবলীর প্রতিক্রিয়া নয়। আমরা একটু এই বিষয়টা একটু আপনাদের যদি আলোচনাকার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, সেটা হলো অনেকেই বলছেন এটা ইরানের বিপক্ষে, অনেকে বলছেন আমেরিকার বিপক্ষে এই এই সামরিক চুক্তিটি। এরদোয়ান এটাকে ইঙ্গিত করছেন যে এমন কোনো বিষয় নয় এটি। নিজেদের আঞ্চলিক সমৃদ্ধি, নিরাপত্তা, নিজেদের বাণিজ্যিক বা সকল স্বার্থকে মাথায় রেখে এটি করা হয়েছে। তবে এরদোয়ানের সঙ্গে এটিও বলছেন যে আমাদের প্রতিবেশী দেশ হতে পারে, এখানে ইরানও সম্পৃক্ত হতে পারে, এখানে বাংলাদেশও সম্পৃক্ত হতে পারে, এখানে মালয়েশিয়ার মতো দেশ সম্পৃক্ত হতে পারে। অর্থাৎ বাকি যে মুসলিম দেশগুলো আছে তারা এই শর্তগুলো মেনে বা যেই বিষয়গুলো নিয়ে এই মক্কা চুক্তিটি হয়েছে তার যে ক্রাইটেরিয়া গুলো আছে তারা ধারণ করলে সবার মধ্যে এই ঐক্যটি হতে পারে বলে এরদোয়ান স্পষ্ট করেছেন। এবং বলা যাচ্ছে যে এটি সবচেয়ে বেশি থ্রেট হবে ইসরায়েলের জন্য। আমার মনে হয় না এটা ইরানের জন্য, এটা সম্পূর্ণ থ্রেট হবে ইসরায়েলের জন্য। অর্থাৎ ইসরায়েলের বিকল্প বা ইসরায়েলকে আগামী দিনে তার দখলদারিত্বের সামনে বাধা সৃষ্টি করতে মূলত মক্কা চুক্তিটি হয়েছে। আমরা এটা নিয়ে পরে আরো ডিটেইলস আলোচনা করব। দর্শক, পাশাপাশি আরো কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে আমি মূল শিরোনামে যাব। আপনাদেরকে আমি এই সময়টা খুব লম্বা সময় আটকে রাখতে চাই না। আচ্ছা, এখন যে বিষয়টি আপনারা জানার জন্য বসে আছেন, শিরোনামের যে খবরটি দেখতে চান, মার্কিন যুক্তরাষ্ট্রের আব্রাহাম লিঙ্কন একটা সবচেয়ে বড় যে রণতরী, জানেন যে এটার মধ্যে ইরান হিট করেছিল, সেই রণতরীটি এখন ইরানের উপর হামলায় প্রস্তুতি নিয়ে বসেছিল। অর্থাৎ ইরানের সাথে যে লড়াইটা শুরু হচ্ছিল আমেরিকার মধ্যে, প্রায় 271 দিন আব্রাহাম লিঙ্কন সাগরে রয়েছে। এটার মধ্যে যে ক্রুরা রয়েছেন, নাবিকরা রয়েছেন, সেনারা রয়েছেন, তারা 271 দিন এই জাহাজটির মধ্যে আছেন এবং তারা এই জাহাজটির মধ্যে লম্বা সময় পানির মধ্যে আটকা থেকে একটা মানুষের যে মৌলিক অধিকারগুলো থাকে, মানুষের স্বাভাবিক জীবনের যেই চাহিদাগুলো থাকে, সবগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে একটি জাহাজের মধ্যে পানিবন্দী হয়ে আছেন, যার ফলে তাদের মধ্যে মানসিক সমস্যা সৃষ্টি হয়েছে। বলতে পারেন অনেকেই অ্যাবনর্মাল হয়ে যাচ্ছেন, অনেকে এখানে পাগল হয়ে যাচ্ছেন, অনেকে বেসামাল হয়ে যাচ্ছেন। এবং আজকে যেটি হয়েছে, নিজেদের মধ্যে গোলাগুলি করে 7 জনকে মেরে ফেলছে। 7 জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছে। বুঝতে পারছেন? 7 জন মার্কিন সেনার এই সংবাদটি খুব ছোট নয়, নিচু একটা ছোট্ট গল্প বলা যায় না, এটা অনেক বিশাল কিছু। এবং সামনের দিনগুলোতে আমেরিকা অনেক বড় থ্রেটে পড়ে যাচ্ছে, এটা স্পষ্ট করে আমরা বলতে পারি। অর্থাৎ আব্রাহাম লিঙ্কনের একটা বিষয় দেখবেন, যে সেনারা আছেন 271 দিন, তারা সঠিক সময় ঘুমোতে পারেন না, তাদের বাথরুম ঠিক মতো হয় না, কারণ সেখানে একটা নির্দিষ্ট দ্বীপের মধ্যে যেন আটকে আছেন। লিমিটেড সবকিছু, খাদ্য লিমিটেড, জীবন লিমিটেড, সব লিমিটেড। একটা পুরুষের যে জৈবিক চাহিদা থাকে, শারীরিক চাহিদা থাকে, সেটা মেটাবারও কোনো ব্যবস্থা থাকে না।
একেবারে মানে সহজ বাক্যে বুঝিয়ে দেই। তারা তাদের বন্ধুদের দেখতে পায় না, পরিবারকে দেখতে পায় না, সন্তানদের দেখতে পায় না, পিতামাতাকে দেখতে পায় না। জাস্ট একটা জাহাজের মধ্যে রুটিন ওয়ার্ক লাইফটা কাটে। সকালে উঠে এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এখানে খাও, এই টাইমে খাও, এখানে ঘুমাও। জাস্ট একটা রুটিনের মধ্যে আটকে থাকে। তারপর দেখা যায় যে ঠিকমতো ঘুমোতে পারে না। এতটা অবসাদ নিয়ে কেউ আসলে ঘুমোতেও পারে না। সকল কিছু মিলে তারা এক প্রকার মানে আমেরিকার প্রশাসনের উপর বা আমেরিকার এই যুদ্ধ ব্যবস্থা বা আমেরিকার এই গোয়ার্তুমির কারণে সৈন্যদের জীবনে যে নাভিশ্বাস উঠে গেছে, এখান থেকে বাঁচার জন্য নিজেরা নিজেদের উপর গুলি চালিয়ে ৭ জনকে মেরে দিয়েছে। এবং বলা হচ্ছে যে এখানে আরো বড় ঘটনা ঘটতে পারে এবং অন্যান্য এয়ারক্রাফটেও এরকম ঘটনা ঘটতে পারে। যেটা এই ঘটনাটা মার্কিন পুরো প্রশাসনের উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। কারণ ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে এই যুদ্ধটা করতে এসে এখন পর্যন্ত কিচ্ছু ঘরে তুলতে পারেনি। ট্রাম্প নিজে বা তার জামাতা বা তার বন্ধুরা কিছু শেয়ার বাজারে কারসাজি করতে পেরেছে। এটা তার ব্যক্তিগত অর্জন, কিন্তু আমেরিকার কোনো অর্জন নেই। এই যুদ্ধে নেমে ইসরায়েল আমেরিকাকে প্রতি পদে পদে ক্ষতিগ্রস্ত করেছে, কিন্তু ইসরায়েল তার স্বার্থ পূরণ করতে গিয়ে আমেরিকাকে ব্যবহার করে হয়তোবা ইসরায়েলে কিছু লাভ তোলার চেষ্টা করছিল, কিন্তু সেটাও পারেনি। কারণ ইরানের দুটো দেশকে কোনোভাবেই তার ঘরে লাভ তোলার সুযোগ করে দেয়নি। মার্কিন বিভিন্ন গণমাধ্যম বলছে যে এই আব্রাহাম লিঙ্কনের গোলাগুলিটি এতটা বিস্তৃত বা এতটা ভয়াবহ আকার ধারণ করেছে যে বাকিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাকিরা এখন একটা ট্রমাটাইজ অবস্থার মধ্যে আছে এবং অন্যান্য এয়ারক্রাফটের মধ্যে কি ঘটে বা যুদ্ধ জাহাজগুলোর মধ্যে কি ঘটে, এটা এখন আমেরিকার জন্য টেনশনের কারণ হয়ে গেছে। সবকিছু মিলে আমেরিকা ইরানের কাছে তার যে নৈতিক পরাজয় ঘটে গেছে, এটি একটি তার প্রমাণ। পাশাপাশি সাম্প্রতিক সময় ইরান মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি জাহাজকে টার্গেট করে অ্যাটাক করেছে। আমেরিকা কিন্তু পাল্টা জবাব দেয়নি। পাশাপাশি শুধু তাই নয়, গত কয়েকদিন ধরে ট্রাম্প ইরানকে শেষ করে ফেলবো, মুছে ফেলবো, নিশানা মুছে ফেলবো, মাটির সাথে মিশিয়ে দিব যে অ্যাগ্রেসিভ বক্তব্য, সেটা পরিহার করেছে। মানে ট্রাম্পের কণ্ঠটা এখন ছোট হয়ে গেছে। তিনি ইরানকে আর বড় কোনো হুমকি ধমকিও দিতে পারছেন না, দিচ্ছেনও না। প্রতিদিন আগে যেটা করতেন, কিন্তু ইরান আরো বড় সড়োভাবে আমেরিকাকে বরং ধাক্কা দিয়ে কথা বলছে, হিট করছে। এবং দেখা যাচ্ছে হরমুজে মার্কিন স্বার্থ শ্লিষ্ট জাহাজগুলোকে টার্গেট করে হিট করছে, গতকালকেও হিট করেছে। আমেরিকার পাল্টা জবাব দিচ্ছে না। আগে যেমন পাল্টা জবাব দিয়ে ইরানের মধ্যে অ্যাটাক করতে, এখন সেটা করছে না। তার মানে এক প্রকার বোঝা গেছে যে ইরানের কাছে আমেরিকা বড় রকম পরাজয় মেনে নিয়েছে। এখন আমেরিকার সামনে এই যুদ্ধটা বন্ধ করে তার বাড়ি ফিরে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা নেই। এবং যদি এই যুদ্ধটা আরো দীর্ঘ হয়, ইরান তো নিজের অঞ্চলে বসে আছে এবং ইরানের সেনাদের মধ্যে সেই সক্ষমতা বা সেই কি বলে, এটা তো ইরানের সার্বভৌমত্ব রক্ষার লড়াই, কিন্তু আমেরিকার এটা তো সেই লড়াই না। কোনো লড়াইতে যদি একটা মানে আদর্শিক ব্যাপার না থাকে, আমেরিকা এখানে আসছে অন্যের প্রক্সি হয়ে, ইসরায়েলের প্রক্সি হয়ে। এখানে আমেরিকার কোনো স্বার্থ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এখানে আমেরিকান সেনাদের মধ্যে সেই কি বলবো লড়াইয়ের মানসিকতাটা প্রবলভাবে নেই। সবকিছু মিলে আমেরিকা এখন একটা বড় রকম মাইনকা চিপে আটকে গেছে। দ্রুত এই যুদ্ধ বন্ধ করে বাড়ি ফেরা ছাড়া আমেরিকার আর কোনো পথ খোলা নেই। যদি এভাবে অব্যাহত থাকে, আগামী দিন আমেরিকা নিজেরা নিজেদের মধ্যে আরো বড় রকম কোনো সংঘর্ষ দেখবে, বড় অঘটন দেখবে এবং হতে পারে আমেরিকার ইতিহাসে নতুন কোনো ঘটনা আমেরিকা নিজেরাই নিজেদের মধ্যে ঘটিয়ে দেবে। তো ইতিমধ্যে যে বিষয়গুলো হয়েছে, মার্কিন সেনারা যারা বিভিন্ন মানে লম্বা সময় ধরে সাগরে আটকা পড়ে আছে, তারা তাদের পরিবারের কাছে যেতে চাইছে, স্ত্রী সন্তানদের কাছে ফিরতে চাচ্ছে, তারা একটা স্বাভাবিক জীবন চাইছে। লম্বা সময় এই মানে কঠিন দুঃসময় থেকে বা এই ভয়ঙ্কর সময় থেকে পার পেতে চাচ্ছে, আর সেটা না পারে নিজেরা নিজেদেরকে শেষ করে ফেলছে। এখন ট্রাম্প প্রশাসন তারা ইরানের সাথে যদি যে আলোচনাটা চলছে, এই আলোচনাটা ইরানের চারটি শর্ত আছে, চারটি শর্ত মেনে যদি তারা হরমুজ ওপেন করতে পারে, এক প্রকার আমেরিকা রক্ষা হবে। কিন্তু আমেরিকায় চারটি শর্ত মেনে নিলেও পৃথিবী আমেরিকাকে ইরানের কাছে পরাজিত হিসেবে চিহ্নিত করবে, কারণ শেষ পর্যন্ত ইরান পুরোটাই তার কবজায় রেখেছে এবং আমেরিকাকে তার শর্ত মানতে বাধ্য করেছে। এটাই হবে বিশ্ব গণমাধ্যমের মূল হেডলাইন। আল্লাহ হাফেজ।